শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় বিশেষণ পদ। এই বিশেষণ পদ পদ প্রকরণের বিভাজন হিসেবে যে কোনো শ্রেণীর পাঠ্য হিসেবে কিন্তু সিলেবাসে বাংলা ব্যাকরণের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তবে নবম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণে এই বিশেষণ পদকে কিন্তু বিস্তৃতভাবে জানতে হবে। তা বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ পদের প্রকারভেদ এবং এর প্রকারভেদের যে দিকগুলি রয়েছে বা উপবিভাগগুলি রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা ঠিকঠাক করে বুঝে নেব। অনেক সময় সংজ্ঞা চাওয়া হয়, অনেক সময় উদাহরণ চাওয়া হয় বা উদাহরণ দিয়েও জানতে চাওয়া হয় যে কি ধরনের বিশেষণ হয়েছে নির্দেশ করো। সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো বিষয়টা অর্থাৎ কোন বিশেষণ বলতে কি বোঝায় সেটাও কিন্তু আমাদের ঠিকঠাক করে বুঝে নিতে হবে। সামনেই রয়েছে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন এবং তার প্রস্তুতি হিসেবে কিন্তু এই এক একটি করে পদ প্রকরণ তোমাদের ঠিকঠাক করে রপ্ত করে নেওয়া উচিত। যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম ও দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন ও ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের দিকে লক্ষ্য রেখে তোমরা কিন্তু বেশ কিছু নমুনা প্রশ্ন উত্তরের আলোচনাও আমার চ্যানেলে পাবে। তাহলে চলো দেখে নিই আজকে যে বিশেষণ পদ সম্পর্কে আমরা কি কি জানব। প্রথমে জানি যে বিশেষণ পদ কাকে বলে। যে পদের দ্বারা অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করা হয় সেই পদকে বলা হচ্ছে বিশেষণ পদ। তাহলে যে পদের দ্বারা, এটা তো পরিষ্কার যে আমরা বিশেষণ পদকে সংজ্ঞায়িত করছি, অন্য পদের যে বলা হচ্ছে তাহলে সেই অন্য পদগুলি কি কি? আমরা পদ প্রকরণে কিন্তু 5টি পদ পাই: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। আমরা বিশেষণের ডেফিনেশন এখন দিচ্ছি, তাহলে আমি বিশেষণকে এখন আপাতত বাদ রাখলাম। এবং অব্যয় এটা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন বা বিয়োজক হিসেবে বা বৈকল্পিক হিসেবে ব্যবহৃত হয়, তাই তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করার ব্যাপার থাকে না। তাহলে আর বাদ বাকি রইল বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া। এই 3টি পদকে নিয়েই তোমরা প্রথমে বোঝো। তাহলে আমরা এভাবেও ডেফিনেশনটা ভাবতে পারি বোঝার জন্য যে যে পদ বাক্যে বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে সেই পদকে বলা হচ্ছে বিশেষণ পদ। তাহলে অন্য পদ বলতে মূলত আমরা দেখছি বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া। এরপরে যখন আমরা বিশেষণের ভাগ পড়তে যাব তখন দেখব যে একটি বিশেষণ পদকেও বিশেষিত করতে পারে। অর্থাৎ এমন কিছু বিশেষণ পদ রয়েছে যার দ্বারা একটি বিশেষণ পদেরও সংখ্যা, অবস্থা, দোষ, গুণ ইত্যাদি নির্দেশ করা সম্ভব হয়। তাহলে যে পদ অন্য পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা নির্দেশ করে তাকে বিশেষণ পদ বলে। অন্য পদ বলতে এখানে আমরা বুঝে নিলাম বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ ও ক্রিয়াপদকে বোঝানো হচ্ছে। এবারে একটা জিনিস তোমাদের কাছে পরিষ্কার হতে হবে যে নামপদ জিনিসটা আসলে কি। নামপদ বলতে মূলত বোঝায় বিশেষ্য পদ ও সর্বনাম পদকে। অর্থাৎ বিশেষ্য মানে যে কোনো কিছুর নাম বোঝায়, আর সর্বনাম পদ সর্বপ্রকার নামের জন্য ব্যবহৃত হয় বা সর্বপ্রকার নামের পরিবর্তে ব্যবহৃত হয়। তাই বিশেষ্য পদ এবং সর্বনাম পদকে একসঙ্গে বলা হয় নামপদ। তাই এটা গেল একটা বিষয়। তাহলে বিশেষণ পদ কাকে বলে আমাদের জানা হলো। বিশেষণ পদের দ্বারা অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করা হয়ে থাকে। অন্য পদ বলতে মূলত আমরা দেখে নিলাম নাম পদকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নাম পদের আড়ালে রয়েছে বিশেষ্য ও সর্বনাম পদ, আর রয়েছে বিশেষণ পদ, আর রয়েছে ক্রিয়াপদ। এদেরই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে থাকে বিশেষণ পদ। এবারে যাচ্ছি বিশেষণ পদের যে প্রকারভেদ। বিশেষণ পদের প্রকারভেদের মধ্যে তোমরা যে কোনো লেখকেরই ব্যাকরণ বই দেখবে মূলত রয়েছে 3টি ভাগ। কি কি? প্রথমে রয়েছে নাম বিশেষণ, 2 নম্বরে রয়েছে বিশেষণের বিশেষণ, 3 নম্বরে রয়েছে ক্রিয়া বিশেষণ।
অনেক বই কিন্তু এই সর্বনামের বিশেষণটা মূল বিভাজনের মধ্যে আনা হয়নি, কিন্তু শেষে আবার 4 নম্বর দিয়ে সর্বনামের বিশেষণ বলেও এই ভাগটি দেওয়া হয়েছে। আসলে এই নাম বিশেষণ বলতেই তো বোঝাচ্ছে বিশেষ্যের বিশেষণ এবং সর্বনামের বিশেষণ, যে কারণে বইগুলোতে কিন্তু সর্বনামের বিশেষণকে আলাদা করে চিহ্নিত করা হচ্ছে না। তবুও এটা বইয়ে দেওয়া হয় কেন না, একটি ভাগ তোমরা পাবে সর্বনামীয় বিশেষণ, এর সঙ্গে যাতে না তোমরা কনফিউজড হয়ে যাও বা দুটোকে গুলিয়ে ফেলো, সে কারণেও কিন্তু আলাদা করে এটা তোমাদের জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। তবু আগেই বললাম যে নাম পদ বলতে মূলত বোঝাচ্ছে বিশেষ্য পদ এবং সর্বনাম পদকে। অতএব নাম বিশেষণে যতই ভাগ থাকুক না কেন, এই বিশেষণগুলো বিশেষ্য এবং সর্বনামকে বিশেষিত করছে। আর এটা তো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে বিশেষণের বিশেষণ, তার মানে এই বিশেষণ পদকে বিশেষিত করবে, অর্থাৎ তার সংখ্যা, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ নির্দেশ করবে। যেটা ক্রিয়া বিশেষণ, তার মানে এই বিশেষণ পদ বা যে বিশেষণ পদ বাক্যে অবস্থিত ক্রিয়াপদকে বিশেষিত করে, তাকে সেই বিশেষণ পদকে ক্রিয়া বিশেষণ বলে অভিহিত করা হবে। এবং যে বিশেষণ পদ বাক্যে অবস্থিত সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে আমরা নাম বিশেষণও বলতে পারি, সর্বনামের বিশেষণ বলেও অভিহিত করতে পারি। তাহলে এটা গেল বিশেষণের প্রকারভেদ। তোমাদের যদি বলা হয় যে বিশেষণ কয় প্রকার ও কি কি, বলবে 3 প্রকার। আমি এখানে 4টি ভাগ দেখিয়েছি তোমাদের বোঝানোর জন্য। কি কি না, নাম বিশেষণ, বিশেষণের বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ। বিশেষণের কিন্তু এই 3টি ভাগ রয়েছে। 3টি ভাগ বললেই কিন্তু উত্তরটা একেবারে ঠিকঠাক হবে। এরপর দেখো, আমরা প্রথম যে ভাগ নাম বিশেষণের যে উপবিভাগগুলি রয়েছে সেগুলো দেখব। তার আগে নাম বিশেষণের ডেফিনেশনটা আমরা কি একটু জেনে নিই। তাহলে যে বিশেষণ পদ বাক্যে অবস্থিত বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষিত করে, অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে থাকে, সেই বিশেষণ পদকে বলে নাম বিশেষণ। তাহলে সেই যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, সেই ভিত্তিতেই কিন্তু এখানে নাম বিশেষণের এই উপবিভাগগুলি এসেছে। তাহলে নাম বিশেষণ দৃষ্টান্ত দিতে গেলে আমরা এর যে উপবিভাগগুলি আলোচনা করব, এখান থেকে যে কোনো দৃষ্টান্ত তোমরা দেবে। আর দৃষ্টান্তগুলি অতি অবশ্যই বাক্যে দেবে, এবং বাক্যের মধ্যে যে বিশেষণ তুমি রেখেছো তাকে অতি অবশ্যই রেখাঙ্কিত করবে। নিচে যদি ভাষাতে নাও লেখো যে এটি এই ধরনের বিশেষণ, তাতেও অসুবিধা হবে না, কিন্তু অতি অবশ্যই বাক্যের মধ্যে সেই পদটিকে, বিশেষণ পদটিকে তোমাকে রেখাঙ্কিত করতে হবে, না হলে কিন্তু নম্বর পাবে না উদাহরণের ওপর। তাহলে দেখো, নাম বিশেষণ মানে আমরা পেলাম যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম পদে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করছে। তাহলে এবার প্রথম বিভাগ দেখো, এর যে বিভাগ আমরা দেখতে পাচ্ছি এখানে 10টি বিভাগ রয়েছে। আগে নামগুলো দেখে নিচ্ছি। দেখো, গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ, সংজ্ঞাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ। দুটো গুলিয়ে ফেলবে না, একটি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষণ, তারপরে হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ, তারপরে রয়েছে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ, এরপরে সর্বনামীয় বিশেষণ। এটা কিন্তু সর্বনামের বিশেষণ নয়, এটি সর্বনামীয় বিশেষণ, বিধেয় বিশেষণ, বহুপদ বিশেষণ এবং ধনাত্মক বিশেষণ। এই 10টি উপবিভাগ আমরা নাম বিশেষণের পেয়ে থাকি। তাহলে দেখো, প্রথম যে ভাগ গুণবাচক বিশেষণ। তাহলে যে বিশেষণ পদ বিশেষ্য পদের গুণ নির্দেশ করবে, বা সর্বনাম পদে মানে নাম পদে, তাহলে যে বিশেষণ পদ নাম পদের গুণ নির্দেশ করবে, সেই বিশেষণ পদকে আমরা গুণবাচক বিশেষণ বলে অভিহিত করব। যেমন ধরো, আমি এখানে তোমাদের শব্দের দৃষ্টান্ত দিয়েছি, তোমরা কিন্তু শব্দের দৃষ্টান্ত দেবে না, অতি অবশ্যই বাক্যেই দৃষ্টান্তটি উপস্থাপন করবে। সবুজ, ভদ্র, ধার্মিক বাক্যে প্রয়োগ করলে কি হবে? সবুজ প্রকৃতি, চারিধারের সবুজ প্রকৃতি অতি মনোরম।
তাহলে সবুজ এখানে হয়ে গেছে কি প্রকৃতি এই বিশেষ্যর বিশেষণ। বা লোকটি ধার্মিক, লোকটি হচ্ছে বিশেষ্য পদ, লোকটি কেমন না ধার্মিক, তার গুণ বোঝানো হচ্ছে। লোকটি ভদ্র, এটাও কিন্তু ভদ্রটাও কিন্তু এখানে একটা বিশেষ্য পদের গুণ নির্দেশ করছে। তাহলে আবারও একবার বলছি, গুণবাচক বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ নাম পদের অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের গুণ নির্দেশ করে থাকে সেই বিশেষণ পদকে গুণবাচক বিশেষণ বলে অভিহিত করা হয়। যেমন বাক্যে দৃষ্টান্ত দেবে। এরপরে দেখো রয়েছে অবস্থাবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ বলতে কি? এখানেও ঠিক একই, যে বিশেষণ পদ নাম পদের অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের অবস্থা নির্দেশ করে থাকবে সেই বিশেষণ পদকে বলছে অবস্থাবাচক বিশেষণ। যেমন দেখো সুস্থ, ফুটন্ত, স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর আবহাওয়া, ফুটন্ত জল, সুস্থ পরিবেশ, এগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করলে। বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন। তাহলে এই সুস্থ পরিবেশটা হচ্ছে বিশেষ্য পদ, তাকে বিশেষিত করছে সুস্থ, এবং এই সুস্থ বিশেষণটার মধ্য দিয়ে একটা অবস্থা বোঝানো হচ্ছে। তাই এই ধরনের বিশেষণগুলোকে বলা হচ্ছে কি অবস্থাবাচক বিশেষণ। জলটি কিরকম অবস্থায় রয়েছে না ফুটন্ত, ফুটন্ত জলে হাত দিও না। তাহলে জল হচ্ছে বিশেষ্য পদ এবং জলের অবস্থা নির্দেশ করা হচ্ছে এই ফুটন্ত শব্দের মধ্য দিয়ে, বিশেষণের মধ্য দিয়ে। তাই এগুলি হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। এরপর তৃতীয় ভাগে দেখো রয়েছে উপাদানবাচক বিশেষণ। যে বিশেষণ পদ নাম পদে অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদে উপাদান নির্দেশ করে থাকে সেই বিশেষণ পদকে উপাদানবাচক বিশেষণ বলে অভিহিত করা হয়। যেমন কি না মেটে, মেটে বাসনে খাওয়া দাওয়া করা বা মেটে বাসন ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে উপকারী। বা আরো দেখো পাথুরে পশমি কোট, পাথুরে ফুল। তাহলে এই ধরনের যে দৃষ্টান্তগুলোকে আমরা বাক্যে ব্যবহার করে উপস্থাপন করব। এখানে দেখাই যাচ্ছে যে যখনই আমরা মেটে বাসন বলছি, বাসন এই শব্দটা বিশেষ্য শব্দ পদ এবং তার সেটি কোন উপাদানে নির্মিত, মাটি উপাদানে নির্মিত, এটাই কিন্তু নির্দেশ করা হচ্ছে। তাহলে যে বিশেষণ পদ নাম পদ অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের উপাদান নির্দেশ করে থাকে সেই বিশেষণকে বলছি উপাদানবাচক বিশেষণ। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে সংজ্ঞাবাচক বিশেষণ। সংজ্ঞাবাচক বিশেষণ বলতে কি বোঝাচ্ছে? আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য পড়েছিলাম, এর আগের একটি পর্বে সংজ্ঞাবাচক বিশেষ্য আলোচনা করা হয়েছিল, তার অনেকগুলি দিক রয়েছে। যে সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে কিসের কিসের নাম বোঝায়, আমি সংজ্ঞাবাচক বিশেষ্যর কথা বলছি। ব্যক্তির নাম, স্থানের নাম, পাহাড় পর্বতের নাম, নদ নদীর নাম, গ্রন্থের নাম, পত্র পত্রিকার নাম, এগুলি ছিল সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে এই সংজ্ঞাবাচক বিশেষ্যের সঙ্গে যখন তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে পদটি সৃষ্টি হয় সেটি বাক্যে বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে সংজ্ঞাবাচক বিশেষণ বলা হয়। যেমন ধরো দিয়েছি ভারতীয়, মোগলাই, গাঙ্গেয়, রাবীন্দ্রিক। রাবীন্দ্রিক সাহিত্যের সমাদর সমগ্র বিশ্ব জুড়ে। তাহলে সাহিত্যটা হচ্ছে এখানে বিশেষ্য পদ এবং সাহিত্যটা কেমন না রাবীন্দ্রিক সাহিত্য। বা মোগলাই পরোটা সকলেরই প্রিয়। মোগলাই পরোটা শব্দটা হচ্ছে বিশেষ্য শব্দ বা বিশেষ্য পদ এবং মোগলাইটা হচ্ছে এখানে বিশেষণ হয়ে উঠেছে। দেখো মোগলাই
ভারতীয় সংস্কৃতির বিশ্বজোড়া কদর। সংস্কৃতি এটা বিশেষ্য পদ এবং সেই সংস্কৃতিটা কিরকম না ভারতীয়, কিন্তু ভারত যুক্ত স্নেহ করে হয়েছে ভারতীয়, মোগল যুক্ত আয় করে হয়েছে মোগলাই, গঙ্গা যুক্ত স্নেহ করে হয়েছে গাঙ্গেয়, আর রবীন্দ্র যুক্ত স্নেহ করে হয়েছে রাবীন্দ্রিক। তাহলে এভাবে এগুলি সবই কিন্তু সেই তদ্ধিতান্ত শব্দ, তদ্ধিত প্রত্যয়জাত শব্দ, অর্থাৎ যেগুলো ছিল সংজ্ঞাবাচক বিশেষ্য তার সঙ্গে প্রত্যয় যোগে যে শব্দটি বা যে পদটি তৈরি হচ্ছে সেটি বাক্যে বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে, তখন সেগুলিকে সংজ্ঞাবাচক বিশেষণ বলে অভিহিত করা হচ্ছে। সংজ্ঞাবাচক বিশেষ্য তদ্ধিত প্রত্যয় যোগে বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে বলা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষণ। তাহলে এটা গেল সংজ্ঞাবাচক বিশেষণ। এর পরের ভাগ দেখো সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যা যেটা কাউন্ট করা যায়, গণনা করা যায়, 1 2 3 4 5 এভাবে যেটা আমরা গণনা করতে পারি, সেটাই হচ্ছে সংখ্যা। তাহলে সংখ্যাবাচক শব্দ যখন বাক্যে বিশেষণ রূপে ব্যবহৃত হবে, বা আরো আমরা বলতে পারি সংখ্যাবাচক শব্দ যখন নামপদের বিশেষণ রূপে ব্যবহৃত হবে, নামপদ মানেই হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদে সংখ্যা নির্দেশ করবে এবং বিশেষণ রূপে ব্যবহৃত হবে, তখন সেই সংখ্যাবাচক পদকেই বলা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। বাক্যে তখনই সংখ্যাবাচক পদটা হয়ে যাচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। বা আরো সহজভাবে আমরা বলতে পারি বাক্যে সংখ্যাবাচক পদ যখন বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে তখন তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে অভিহিত করা হয়। এবং সংখ্যা যখনই বাচক শব্দটি ব্যবহৃত হচ্ছে তখনই তা কোনো বিশেষ্য বা সর্বনামের সংখ্যা নির্দেশ করবার জন্যই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে বাক্যে। যেমন দেখো এখানে মূলত যেটা কাউন্টেবল মানে 1 2 3 4 5 এই সংখ্যাকেই বোঝানো হচ্ছে। আবার অনেক সময় আমরা দেখি, ধরো একটা উদাহরণ দিলাম, 1টি বই, 10টি কাপড়, 12টি বালতি। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি টি টা যে খানা খানি এই ধরনের যে নির্দেশক এইগুলি কিন্তু সংখ্যাবাচক শব্দের সঙ্গে যুক্ত হয়ে সংখ্যায় নির্দেশ করছে। কিন্তু যখন বলছি 10 লিটার জল, 10 বা ধরো 7 মিটার কাপড় বা 8 কেজি চাল, তাহলে যখনই আমরা মিটার, লিটার, কেজি এই ধরনের পরিমাণবাচক, এগুলো হচ্ছে পরিমাণ নির্দেশ করছে, পরিমাণবাচক শব্দ সংযুক্ত করে দিচ্ছি সংখ্যাবাচক শব্দের সঙ্গে, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে পরিমাণবাচক বিশেষণ। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমরা কোশ্চেন ব্যাংকে কোশ্চেন পাবে যে পরিমাণবাচক বিশেষণ বলতে কি বোঝো, তখন দৃষ্টান্ত দেবে বা দৃষ্টান্ত দাও যে 10 মিটার কাপড় লাগবে এই পোশাকটি তৈরি করতে। এই যে 10 মিটার তার তলায় দাগ দেবে, এটা হয়ে গেছে পরিমাণবাচক বিশেষণ। কেন না শুধু 10 থাকতো, সেখানে যদি আমাদের মিটার না সেই বাক্যে থাকতো তাহলে 10টা ছিল সংখ্যাবাচক বিশেষণ, কিন্তু যখনই পরিমাণবাচক শব্দগুলি ওই সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে সংযুক্ত হচ্ছে তখন ওই বিশেষণটা থাকছে কিন্তু সেটা হয়ে যাচ্ছে পরিমাণবাচক বিশেষণ। এটা একটা সংখ্যাবাচক বিশেষণের বিশেষ দিক, এটাও তোমাদের জেনে থাকতে হবে, এটাও কিন্তু পরীক্ষায় তোমরা কোশ্চেন আকারে পেতে পারো। এর পরের ভাগ দেখো রয়েছে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ। তাহলে যে বিশেষণ পদের দ্বারা সংখ্যা পূরণ বা পূরিত স্থানকে বোঝানো হয়, বা যে বিশেষণ পদের দ্বারা বিশেষ্যের বা সর্বনামের অর্থাৎ নাম পদের ক্রম নির্দেশ করা হয়, সেই বিশেষণ পদকে বলা হচ্ছে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ। যেমন কি আমি কিন্তু এখানে সব দৃষ্টান্তই শব্দে দিয়েছি, জায়গাটা কম বলে, কিন্তু তোমাদের সব দৃষ্টান্ত বাক্যে দিতে হবে। আবার ওই কথাটা আমি রিপিট করলাম। তাহলে দেখো প্রথম, তৃতীয়, 4, 12, 25 এগুলো হচ্ছে সব পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ। যেমন কি প্রথম অধ্যায়, তৃতীয় শ্রেণী, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে যে এক সংখ্যা বা 3 সংখ্যাকে নয়, ওই একের সংখ্যাটার স্থানকে বোঝানো হচ্ছে। এবং
তৃতীয় শ্রেণী এর দ্বারা স্থানও বোঝানো হচ্ছে এবং ক্রমও নির্দেশ করা হচ্ছে। সাধারণত এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলি তৎসম শব্দে ব্যবহৃত হয়। এছাড়া আমাদের যে চলিত বাংলার ক্ষেত্রে দেখা যায় যে সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে র বা এর বিভক্তি যোগ করেও আমরা পূরণবাচক বিশেষণ তৈরি করে থাকি। যেমন কি 5-এর অঙ্কটা কষো বা 5-এর দাগের অঙ্কটা কষো। এই যে 5-এর বলে দিয়েছো, 5 কিন্তু নয় 1 2 3 4 5, তোমাকে 5টি অঙ্ক কষো বলা হচ্ছে না। যদি উদাহরণে থাকতো 5টি অঙ্ক কষো, তাহলে 5টি হতো সংখ্যাবাচক বিশেষণ। কিন্তু যখন বলা হচ্ছে 5-এর দাগের অঙ্কটি কষো, তখন 5-এর এই পদটি হয়ে গেছে পূরণ বা ক্রমবাচক বিশেষণ। তোমাকে শুধুমাত্র 5-এর দাগের অঙ্কটি করতে বলা হচ্ছে, 5টা অঙ্ক কিন্তু করতে বলা হচ্ছে না। এটাই হচ্ছে সংখ্যাবাচক আর পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণের মধ্যে প্রধান পার্থক্য। মানে এটা হচ্ছে গণনাযোগ্য, এটা গণনাযোগ্য নয়। এটা যে সংখ্যাকে তুলে ধরা হচ্ছে তার জায়গাটাকে, তার ক্রমটাকে বোঝাচ্ছে, তার অবস্থানকে বোঝাচ্ছে। বা আমরা বলি না পয়লা তারিখ, দোসরা, তেসরা, এগুলোও কিন্তু এই পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণের হিসেবে বাক্যে চিহ্নিত হয়ে থাকে। এর পরের ভাগ দেখো, সর্বনামীয় বিশেষণ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে আলোচনা করেছিলাম একটু আগে যে সর্বনামের বিশেষণ, এটা হচ্ছে সর্বনামীয় বিশেষণ, দুটো সম্পূর্ণ আলাদা। এখানে আমরা দেখব সর্বনামীয় বিশেষণের ক্ষেত্রে যে একটি সর্বনাম পদ যখন নাম পদের অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের, এখানে সাধারণত সর্বনাম পদের আসে না বা নাম পদেরই বলো, বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সেই সর্বনাম পদকেই বলা হয় সর্বনামীয় বিশেষণ। যেমন দেখো আমাদের দেশ, আমাদের বাড়ি, আমাদের দেশ জগৎ বিখ্যাত। তাহলে দেশ, সেই বিশেষ্য পদটিকে এখানে বিশেষিত করছে আমাদের এই সর্বনাম পদটি। বা আরো দেখো যে মহারাজ স্বীয় মস্তকে সমস্ত অপরাধ ধারণ করলেন। স্বীয় মস্তকে, মস্তকটা হচ্ছে কি বিশেষ্য পদ। এবার সেই মস্তকটা কার না স্বীয় মানে নিজের। তাহলে এটা তো সর্বনাম পদ, এই সর্বনাম পদ দুটি দেখো এখানে বিশেষণের কাজ করছে। তাহলে বাক্যে সর্বনাম পদ যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, তখন সেই বিশেষণকে বলা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। বোঝা গেল? তাহলে এইখানেই আমি এই প্রকারটা আলোচনা করছি, তাহলে তোমাদের ডিফারেন্সটা আরো সহজ হবে। তাহলে সর্বনামের বিশেষণটা কি হবে না, বাক্যে যে বিশেষণ পদ সর্বনাম পদকে বিশেষিত করে, সেই বিশেষণকে বলা হচ্ছে সর্বনামের বিশেষণ। যেমন দেখো আমরা এখানে লিখেছি সে বুদ্ধিমান, আমি অসহায়। সে কিরকম, তার একটা অবস্থা নির্দেশ করা হচ্ছে বুদ্ধিমান। বা সে অতি ভীরু, সে ভীরু। সে কাপুরুষ, সে চালাক। তাহলে এখানে চালাক, ভীরু, কাপুরুষ যাই আমরা বিশেষণ ব্যবহার করছি, সেটা কাকে বিশেষিত করছে, সে সর্বনামকে। তখন সেই বিশেষণ, এই বুদ্ধিমান, ভীরু, কাপুরুষ, চালাক, এই বিশেষণগুলি হচ্ছে কি সর্বনামের বিশেষণ। ওখানে বিশেষণ পদটাই বিশেষণ আছে, কিন্তু এখানে কি হচ্ছে একটা সর্বনাম পদ বিশেষণ হিসেবে বাক্যে ব্যবহৃত হচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য সর্বনামের বিশেষণ আর সর্বনামীয় বিশেষণের মধ্যে। আমি বললাম আমার বইটা দাও, তাহলে বইটা কার না আমার। এখানে আমার এই পদটি হয়ে গেছে বিশেষণ এবং এটি হচ্ছে সর্বনামীয় বিশেষণ। এরপরে দেখবো আমরা নাম বিশেষণের ক্ষেত্রে যেটি রয়েছে। দেখো বিধেয় বিশেষণ। তাহলে বিধেয় বিশেষণ কি, বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য অংশ এবং বিধেয় অংশ। সাধারণত আমরা দেখি যে বাক্যের বিধেয় অংশটি যখন উদ্দেশ্যকে বিশেষিত করছে, অর্থাৎ উদ্দেশ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করছে, তখন সেই বিধেয় অংশটি হয়ে যাচ্ছে বিধেয় বিশেষণ। যেমন দেখো বক্তার স্বর অত্যন্ত ভয়কাতর। তাহলে এখানে উদ্দেশ্য কোনটা, বক্তার স্বর
স্বরটা হচ্ছে প্রধান উদ্দেশ্য অংশ এবং উদ্দেশ্য প্রসারক হচ্ছে বক্তার এই পদটি, মানে বক্তার স্বর এই অংশটা হচ্ছে উদ্দেশ্য। বক্তার স্বরটা কেমন, বক্তার স্বর সম্পর্কে কি বলা হচ্ছে না অত্যন্ত ভয়কাতর। এবং দেখো এই অত্যন্ত ভয়কাতর এই বিধেয় অংশটা বক্তার স্বরকেই বিশেষিত করছে, তাই এখানে এই বিধেয় অংশটাই হয়ে গেছে বিধেয় বিশেষণ। বোঝা গেল? এরপরের ভাগ দেখো রয়েছে বহুপদ বিশেষণ। আমরা যখন দেখব যে একাধিক পদ সমাসবদ্ধ হয়ে বাক্যে নাম পদকে বিশেষিত করছে, তখন সেই বিশেষণকে একাধিক পদ সমন্বিত বা সমাসবদ্ধ বিশেষণ পদটিকে বহুপদ বিশেষণ বলে চিহ্নিত করব। যখন আমরা দেখি একাধিক পদ সমাসবদ্ধ হয়ে বাক্যে কোনো নাম পদকে বিশেষিত করছে, সেই সমাসবদ্ধ পদকেই আমরা বহুপদ বিশেষণ হিসেবে অভিহিত করব। যেমন দেখো সাদা কালো ছবি, আলাদা মাধুর্য আছে, সাদা কালো ছবির আলাদা মাধুর্য আছে। এই যে সাদা কালো এটা হচ্ছে বিশেষণ, কিসের কোন পদের বিশেষণ? ছবি এই বিশেষ্য পদের বিশেষণ। কিন্তু দেখো এই সাদা কালো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের একটা সমাসবদ্ধ পদ। আরো দেখো 10 বছরের পুরনো বাড়ি ভুতুড়ে বাড়ি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে 10 বছরের পুরনো বাড়িতে 10 বছরের পুরনো এই অংশটা হয়ে গেছে এখানে বহুপদ বিশেষণ। মূলত আমরা এই যে দেখো সাদা কালো আর দ্বিতীয় উদাহরণে 10 বছরের পুরনো, এই অংশগুলি হচ্ছে বহুপদ বিশেষণ। কাকে বিশেষিত করছে? এই ছবি বিশেষ্যকে আর এই বাড়ি বিশেষ্যকে বিশেষিত করছে। এবং এখানে বহু পদ রয়েছে এবং পদগুলি দেখে বুঝতে পারছো এগুলি সমাসবদ্ধ পদ। এটা গেল বহুপদ বিশেষণ। এরপর নাম বিশেষণের যেটা শেষ ভাগ সেটা হচ্ছে ধনাত্মক বিশেষণ। যখন আমরা দেখব একটি ধনাত্মক শব্দ বাক্যে বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ধনাত্মক শব্দ যখন নাম পদকে বিশেষিত করছে, তখন তাকে আমরা ধনাত্মক বিশেষণ বলে অভিহিত করব। যেমন কুলু কুলু ধ্বনি, নদী কুলু কুলু ধ্বনি উত্থিত করে প্রবাহিত হচ্ছে। বা হই হই ব্যাপার, বাড়িতে একটা হই হই ব্যাপার উঠে গেল। তাহলে এই যে কুলু কুলু ধ্বনি আর হই হই ব্যাপার, দেখো ধ্বনিকে বিশেষিত করছে কুলু কুলু এই ধনাত্মক শব্দ, তাই এটা হয়ে গেছে কুলু কুলুটা ধনাত্মক বিশেষণ। এবং এই ব্যাপার বিশেষ্যকে বিশেষিত করছে হই হই এই ধনাত্মক শব্দ, তাই হই হই এই ধনাত্মক শব্দ হয়েছে এখানে ধনাত্মক বিশেষণ। তাহলে এইটা গেল নাম বিশেষণের যে 10টি ভাগ রয়েছে তার আলোচনা। এরপর দেখো আমাদের আরেকটা দুটি ভাগ রয়েছে বিশেষণের যে মূল ভাগ রয়েছে, বিশেষণের বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ। একটু আগে আমরা সর্বনামের বিশেষণটা আলোচনা করে নিয়েছি। তাহলে বিশেষণের বিশেষণ কি? যে বিশেষণ পদ বিশেষণ পদকে বিশেষিত করে সেই বিশেষণকে বলা হচ্ছে বিশেষণের বিশেষণ। আমি এখানে শব্দের দৃষ্টান্ত দিয়েছি, কিন্তু তোমরা বাক্যের দৃষ্টান্ত দেবে এবং বাক্যের মধ্যে সেই বিশেষণটিকে রেখাঙ্কিত করবে। যেমন এর দৃষ্টান্ত দেখো, খুব, অতিশয়, সামান্য, বেশ। বেশ গরম জল, তাহলে বাক্যের জলটা হচ্ছে বিশেষ্য পদ। জলটা কেমন না গরম, তাহলে বিশেষ্য পদকে যে পদ বিশেষিত করে তাকে বলে নাম বিশেষণ। তাহলে গরম এই পদটাই তো বিশেষণ, এটা নাম বিশেষণ। তাহলে গরম যখন বিশেষণ, দেখো সেই গরমের আবার অবস্থান নির্দেশ করছে বেশ এই বিশেষণ পদটি। তাহলে বেশ এই বিশেষণটি হচ্ছে বিশেষণের বিশেষণ। অত্যন্ত বুদ্ধিমান লোক, লোক এটি বিশেষ্য পদ। লোকটি কেমন না বুদ্ধিমান, তাহলে বুদ্ধিমানটা হচ্ছে শুধু বিশেষণ পদ, কেননা বিশেষ্য পদকে বিশেষিত করছে। এবার কেমন বুদ্ধিমান না অত্যন্ত বুদ্ধিমান, তাহলে এই অত্যন্ত পদটি হয়ে গেছে বিশেষণের বিশেষণ। সাধারণত আমরা দেখি খুব, অত্যন্ত, অতি এই ধরনের বিশেষণগুলি হয়ে থাকে বিশেষণের বিশেষণ। এরপর বিশেষণের আরেকটি প্রধান ভাগ হচ্ছে ক্রিয়া বিশেষণ। যে বিশেষণ পদ বাক্যে ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে বলছে ক্রিয়া বিশেষণ।
যেমন লোকটি খুব দ্রুত হাঁটে, তাড়াতাড়ি চলো, আস্তে আস্তে বলো, ধীরে ধীরে করো। তাহলে এই যে ধীরে ধীরে, তাড়াতাড়ি, আস্তে আস্তে, দ্রুত, এই ধরনের বিশেষণগুলো দেখো প্রত্যেকটা ক্রিয়াপদকে বিশেষিত করছে। লোকটি তাড়াতাড়ি হাঁটে, হাঁটে এটা ক্রিয়াপদ, কেমন হাঁটে না তাড়াতাড়ি। তাহলে তাড়াতাড়ি এই বিশেষণটা হাঁটে ক্রিয়াপদকে বিশেষিত করছে, তাই তাকে বলা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। এটা গেল আজকে আমাদের বিশেষণ পদ কাকে বলে এবং সেই সঙ্গে বিশেষণ পদের কটি প্রকার রয়েছে এবং সেই সঙ্গে নাম বিশেষণের যে 10টি উপবিভাগ রয়েছে তার আলোচনা। আশা করছি তোমাদের কাছে বিশেষণ পদটি সম্পূর্ণরূপেই তুলে ধরতে পারলাম। যদি কারোর কোথাও জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবে।